This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কলকাতায় অমিত শাহ আর একটু পরেই দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনেও যোগ দেবেন শাহ। বিকেলে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে শহর ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেসকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে, 26-এর যুদ্ধে কোনো ঢিলেমি নয়, বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের। বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে বার্তা অমিত শাহের, দলের মূল সংগঠন, শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে। নিশ্চিতভাবে আমরা সারা পশ্চিমবঙ্গকে নিয়ে চলছি, তো নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের যা বলার কথা মনে করি গতকাল আমাদের মাননীয় গৃহমন্ত্রী সব কিছু বলে দিয়েছেন। আর তারপরে আমরা জনপ্রতিনিধি হিসাবে আজকে সাংসদ বিধায়করা আছেন, ওনার বক্তব্য শুনবে, ওনার যেটা দিশা নির্দেশ থাকবে, ওনার যেটা গাইডলাইন থাকবে সেটাকে নিয়ে আগামী দিনে আমরা পথে নামবো কিংবা বাড়ি বাড়িতে যাব, রাস্তাঘাটে যেখানে যে ওনার যেভাবে গাইডলাইন থাকবে সেভাবে আগামী দিনে আমরা কাজ করব। সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হচ্ছে চোখে চোখ রেখে পশ্চিমবাংলাকে এই তৃণমূল কংগ্রেসের যে জঙ্গলের রাজ, এই জঙ্গলের রাজটাকে শেষ করবার জন্য যেভাবে লড়াই করছেন, সমস্ত কার্যকর্তা, পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বসছেন, আলোচনা করছেন কিভাবে আমরা 2026-এ তৃণমূল কংগ্রেসের যে এখান থেকে বিসর্জন করা যায় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় যাতে এখানে হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার একটা পরিকল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে। যেভাবে বিহারে যেভাবে হচ্ছে যে ওখান থেকে গঙ্গা বয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বিহার সে গঙ্গা বহতি হয়, বাঙ্গাল তক যেতে হয়, বাঙ্গাল পর্যন্ত আসবে। সুতরাং বিহার দেখিয়েছে, পশ্চিমবাংলাও হচ্ছে 2026-এ দেখিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, আজ কিছুক্ষণের মধ্যেই দলীয় সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। নির্বাচনের আগে কি পেপটক দেবেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন, এখন সেই দিকেই নজর রয়েছে সকলের। তুমি দেখতে পাচ্ছ যে আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে, সুনীল বানসাল তিনি ঢুকছেন, ভূপেন্দ্র যাদব ঢুকলেন ইতিমধ্যেই, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ, খুব তাৎপর্যপূর্ণভাবে দেখো দিলীপ ঘোষও এই বৈঠকে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যে দেবশ্রী চৌধুরী তিনিও এলেন, যেহেতু এই বৈঠকটি মূলত বর্তমান সাংসদ বিধায়ক যারা দলের প্রতীকে নির্বাচিত রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সঙ্গে প্রাক্তন যে বিধায়করা রয়েছেন, প্রাক্তন সাংসদরা রয়েছেন বিজেপির প্রতীকে জেতা, তাদেরকেও আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এখন এখান থেকেই দেখার যে প্রাক্তন যে বিধায়করা রয়েছেন, প্রাক্তন সাংসদরা রয়েছেন, তারা ঠিক কিভাবে দলের কাজকর্মের সঙ্গে যুক্ত হন, কিভাবে তারা এগোতে পারেন, তারই একটা রূপরেখা কিন্তু অমিত শাহ তিনি স্পষ্ট করে দেবেন বলেই আমরা জানতে পারছি। এখন দেখার যে আর অল্প সময়ের মধ্যেই অমিত শাহ এই যে সেক্টর 5-এর হোটেল, সেই হোটেলে এসে তিনি পৌঁছাবেন এবং তারপরই বৈঠক শুরু হবে। প্রায় ঘণ্টাখানেক তিনি সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন এবং ইতিমধ্যেই এই রাজ্যে বিজেপি কিভাবে এগোতে চায় তার কিন্তু একটা সুস্পষ্ট রূপরেখা দেখা যাচ্ছে। অন্তত অমিত শাহের গতকালের সাংবাদিক বৈঠক, এমনকি পরবর্তী সময়ে যখন দলের কোর গ্রুপের সঙ্গেও তিনি বৈঠকে বসেছিলেন, সেখানেও কিন্তু মূলত ওই সমস্ত ইস্যুকেই তুলে ধরেছিলেন বৈঠকে বলে আমরা জানতে পারছি। তার মধ্যে বিশেষ করে অনুপ্রবেশের সমস্যার জন্য এই রাজ্যে পরিস্থিতির কিভাবে বদল হচ্ছে, জনবিন্যাস কিভাবে বদলে যাচ্ছে, তা যেমন মূল ইস্যু হিসাবে বিজেপি এবার নির্বাচনী প্রচারে তুলে ধরবে, তার সঙ্গে একই সঙ্গেই এই রাজ্যে তৃণমূলের অপশাসন, নারী নির্যাতন, দুর্নীতি, এমনকি অমিত শাহ এই কথা বলেছেন যে কোথাও কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে রেয়াত করা হবে না এবং সেই কাজে দলের আক্রমণ করতে হবে তৃণমূল কংগ্রেসকে। আমাদের সঙ্গে রাখো প্রদীপ্ত। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, যেমনটা প্রদীপ্ত জানাচ্ছিল, অমিত শাহের বৈঠকে দিলীপ ঘোষ। 6 মাস পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। লোকসভা ভোটের পর জুনে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ। তারপর 6 মাস আর কোনো দলীয় বৈঠকে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আবার অমিত শাহের বঙ্গ সফরে দেখতে পাওয়া গেল দিলীপ ঘোষকে। প্রায় 6 মাস পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। প্রদীপ্ত, যেমনটা তুমি বলছিলে খুব তাৎপর্যপূর্ণভাবে, প্রায় 6 মাস পরে বিজেপির বৈঠকে আবার দিলীপ ঘোষকে দেখতে পাওয়া গেল, কতটা তাৎপর্যপূর্ণ?
খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ তোমার মনে থাকবে যে এই দিন কয়েক আগেও দিলীপ ঘোষের প্রসঙ্গ শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে। ন্যাশনাল লাইব্রেরিতে তা বিজেপিতে যোগদানের ক্ষেত্রে দিলীপ ঘোষের কী ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর যোগদানের পিছনে, একই সঙ্গে দিলীপ ঘোষের প্রশংসাও কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির মুখে। আর সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে আবার এই ধরনের বৈঠকে ডাকা এবং তাকে কিভাবে কাজে লাগানো যায় আর তার কোথাও কি একটা স্পষ্ট দিক নির্দেশ অমিত শাহ করবেন কি না তা নিয়েই রাজনৈতিক মহলে কাটাছেড়া চলছে। অবশ্যই দিলীপ ঘোষের যে অতীত অভিজ্ঞতা, তার কারণ বিজেপির ইতিহাসে সর্বকালের সেরা রেজাল্ট বলা যায় বা ভোটের নিরিখে, সেটা কিন্তু দিলীপ ঘোষের আমলেই হয়েছিল। সেটা 2019 সালে। হ্যাঁ প্রদীপ্ত, প্লিজ কন্টিনিউ। দেখো, যেমনটি বলছিলাম যে 2019 সালের যে লোকসভা ভোটের ফলাফল, সেখানে 18টি আসন বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বেই পেয়েছিল। 2021 সালে 77টি আসন সেটাও দিলীপ ঘোষের নেতৃত্বে পেয়েছিল। ফলে সাফল্যের যে সরণি, সেখানে কিন্তু দিলীপ ঘোষের হাঁটার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই এবারের নির্বাচনে কাজে লাগানো হয় নাকি তাকে সরাসরি প্রার্থী করা হয়। আর তার কারণ আমরা যদি দেখি, দিলীপ ঘোষ সাংগঠনিক বৈঠকে সেভাবে উপস্থিত না হলেও বা আমন্ত্রণ না পেলেও, অথবা প্রধানমন্ত্রীর সভা কোথাও তিনি আমন্ত্রণ না পেলেও কিন্তু তিনি নিয়মিত নিজের মতো করে সাংগঠনিক যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছেন। বেশিরভাগ সময়টা তাকে খড়গপুরে দেখা গেলেও তিনি কিন্তু মেদিনীপুরের বিভিন্ন অংশে, উত্তর 24 পরগনার বিভিন্ন অংশে আর তিনি ধারাবাহিকভাবে কাজকর্ম করে যাচ্ছেন। সেই আবহের মধ্যেই দিলীপ ঘোষের আজকের বৈঠকে উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও অন্য আরেকটি অংশের ব্যাখ্যা যে যেহেতু প্রাক্তন সাংসদদের ডাকা হয়েছে, প্রাক্তন বিধায়কদের ডাকা হয়েছে, ফলে দিলীপ ঘোষ দলের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, সেই কারণেই দিলীপ ঘোষ এসেছেন। কিন্তু দেখো, নামটার ক্ষেত্রে দিলীপ ঘোষ গত কয়েক বছরে এই রাজ্যে বিজেপির উত্থানের ক্ষেত্রে দিলীপ ঘোষের অবদান অস্বীকার করে যাবেন এমন হয়তো বিজেপির কোনো নেতাকর্মী নেই। সেই জায়গা থেকে দিলীপ ঘোষের ডাক পাওয়াতে পুরনো যে কর্মীরা রয়েছেন তাদের মুখেও কিন্তু একটা চওড়া হাসি ধরা পড়ছে যে দিলীপ ঘোষের আসার পর। আপাতত ধন্যবাদ। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, অমিত শাহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য অমিত শাহ এই মুহূর্তে, সেই ছবি এক্সক্লুসিভলি TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। অমিত শাহ রওনা দিয়েছেন তিনি তার হোটেল থেকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর খানিকক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। বঙ্গ বিজেপিকে 26 নির্বাচনের কোন রোড ম্যাপ বাতলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকেই নজর রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অমিত শাহ রওনা দিলেন বৈঠকের জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের জন্য রওনা দিলেন এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে। 26 ভোট যুদ্ধে কোনো ঢিলেমি বরদাস্ত নয়, বঙ্গ বিজেপিকে বার্তা দিয়েছেন শাহ। বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে বার্তা অমিত শাহের। দলের মূল সংগঠন থেকে শুরু করে শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জেতার জন্য ঝাঁপাতে হবে। 26 ভোটে 2/3 আসন নিয়ে সরকার গড়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। और विवेकानंद जी, बंकिम बाबू और गुरुवर टैगोर और श्यामा प्रसाद मुखर्जी के स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया।